উদাহরণ দেব, ওয়াকফ সংশোধনী আইন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, মমতা ব্যানার্জি বা তার দলের লোকের বুকে ব্যথা করছিল আমরা যখন আন্দোলন করছিলাম। কি বললেন তিনি? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই সময় এসেছে, ভোট যখন দেওয়ার সময় আসবে তাহলে বিজেপি তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে যে যখন তুমি আমার ওয়াকফ সম্পত্তি একজন কেড়ে নিতে চাইছিল আর আমরা যখন প্রতিবাদ করছিলাম ওরা উল্টে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করছিল। তাই দিল্লিতে গিয়ে তুমি এবার ভোটটা চাও, এই ভোট আর তোমার জন্য নয়। না, বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী বসে আলোচনা করছে হারাতে হবে কাকে? সংযুক্ত মোর্চার এক বিধায়ককে। কেন? বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনাদের বলবো আজকে ব্লক হসপিটালের দুরবস্থা কেন। আজকে দেখুন এই ব্লকের আশপাশে যে প্রাইভেট হসপিটালগুলো আছে ওর মালিকগুলোর সাথে হয়তো তৃণমূলের ব্লকের নেতাদের খুব ভালো সম্পর্ক। কেন? আপনি ব্লকে যাবেন, এক্স রে মেশিন খারাপ বলবেন, এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে প্লেট নাই প্রিন্ট করার, প্লেট থাকলে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নাই। এই দুরবস্থা চলছে। কেন করে রেখেছে? কারণ হচ্ছে যদি সরকারি পরিষেবা পান বেসরকারিতে কেউ যাবে না, মাছ মারবে বেসরকারিগুলো। তাই বেসরকারি হসপিটালে ডায়াগনস্টিক সেন্টারের মাগুলোর সাথে দেখুন শাসক দলের খুব ভালো একটা সম্পর্ক আছে, মাসোহারা তারা পায়। এখনও যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না, কারণ যদি ঠেকানো যেত তাহলে শুভেন্দু অধিকারী এত, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, অসীম সরকার যে কোরআন শরীফ নিয়ে বাজে মন্তব্য করলো সে এতক্ষণ জেলের মধ্যে থাকতো। কিন্তু আমরা কি দেখছি? এদেরকে জেলের বাইরে রেখে প্রতিনিয়ত মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য, সম্প্রীতি আমাদের ঐক্যকে বিনষ্ট করার মতো মন্তব্য এরা করে যাচ্ছে। এদেরকে ছাড় দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। এখানে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যেটা ভয়ের বাতাবরণ তৈরি করে সংখ্যালঘু মুসলমান গণতন্ত্রী প্রেমী মানুষের ভোট থেকে কাট। তাই আপনাদের বলবো যদি মনে করেন সাম্প্রদায়িক লোকগুলোকে জেলের মধ্যে রাখতে হবে, এই রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটিকে যারা অপবিত্র করতে চাইছে, বিষিয়ে তুলতে চাইছে, তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে। তাহলে এদেরকে জেলের মধ্যে রাখার ক্ষমতা বামপন্থী আইএসএফরা রাখে, অন্য কেউ পারবে না। তাই দিকে দিকে কুলতলি, জয়নগর, মগরাহাট, পূর্ব পশ্চিম থেকে শুরু করে এই দক্ষিণ 24 পরগনায় জোটের যে প্রার্থীগুলো হয়েছে, কোথাও খাম চিহ্ন হয়েছে, কোথাও কাস্তাতুরি তারা চিহ্ন দাঁড়িয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মূল্যবান ভোট এই বাম এবং আইএসএফের পক্ষে দিয়ে আমাদের হাতকে শক্ত করুন, বিধানসভার মধ্যে পাঠান। আমি কথা দিয়ে যাচ্ছি, সে মুসলিম সমাজ থেকে হোক বা হিন্দু সমাজ থেকে হোক, যে কোনো সমাজ থেকেই হোক না কেন, যার মন্তব্যে এই সম্প্রীতি বিনষ্ট হবে, যার মন্তব্যে ঐক্য বিনষ্ট হবে, তার জায়গায় খোলা আকাশের নিচে থাকবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। তাই আপনাদের বলবো নকল আসল চেনার চেষ্টা করুন। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। আপনারা ভাবছেন এটা আসল জিনিস। মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে আটকাবো, আপনারা ভাবছেন সত্যিকারের। আচ্ছা 2011-এর আগে বিজেপি বলে কিছু ছিল? 2006-এ বিজেপি বলে কিছু ছিল? 11-ই বিজেপি তৃণমূল ক্ষমতায় আসলো, 16 থেকে 11-এর পর থেকে বিজেপি বাড়তে লাগলো। 16তে সিট পেলে, 21-এ পেলে, এখন 26-এ দাঁড়িয়েছে। আচ্ছা যারা এখানে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন এটাই যে এমন একটা উদাহরণ দিন যেটা মমতা ব্যানার্জি গ্রহণ করেছেন, এটা থেকে প্রমাণ হচ্ছে যে সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। একটা আমাকে উদাহরণ দিন। দিতে পারবেন? কিন্তু আমি ভুরি ভুরি উদাহরণ দেব। ওয়াকফ সংশোধনী আইন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, মমতা ব্যানার্জি বা তার দলের লোকের বুকে ব্যথা করছিল আমরা যখন আন্দোলন করছিলাম। কি বললেন তিনি? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই সময় এসেছে, ভোট যখন দেওয়ার সময় আসবে তাহলে বিজেপি তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে যে যখন তুমি আমার ওয়াকফ সম্পত্তি একজন কেড়ে নিতে চাইছিল আর আমরা যখন প্রতিবাদ করছিলাম ওরা উল্টে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করছিল। তাই দিল্লিতে গিয়ে তুমি এবার ভোটটা চাও, এই ভোট আর তোমার জন্য নয়। মনে পড়ছে না আমাদের সারদা মায়ের সাথে তুলনা হচ্ছিল? যারা হিন্দু সমাজের মানুষ, যারা মুসলিম সমাজের মানুষ, আমি সব সমাজের মানুষের কাছে বলবো একটু ভাববেন আমাদের ধর্মের
এখানে যারা আছেন অনেকে ধর্ম মানে, অনেকে ধর্ম মানে না, কিন্তু দেশ আমাকে এমন একটা সংবিধান উপহার দিয়েছে যে ইচ্ছা করলে ধর্ম মানতে পারে, ধর্ম প্রসার করতে পারে, ধর্ম চুজ করতে পারে, যেমন স্বাধীনতা আছে। যারা ধর্ম মানবে না তারও স্বাধীনতা আছে, কেউ কাউকে আটকাতে পারবে না। কিন্তু প্রশ্ন এখানে সারদা মায়ের সাথে সারদা কেলেঙ্কারিতে যার নাম বারবার, আমি বলছি না, বেলেঘাটার তৃণমূলের প্রার্থী বলছে যুক্ত আছে, কি করে সারদা মায়ের সাথে তার যুক্ত করে? শুধু তাই নয়, মমতা ব্যানার্জির উম্মত বলে মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে এই তৃণমূল। মত আছে তো, তার জবাব দিতে হবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, অনেক কষ্ট হচ্ছে জানি, আমাদেরও কষ্ট হচ্ছে, আমরাও মানুষ, আপনারাও মানুষ। তাই আপনাদের অনুরোধ করব, কটা দিন একটু কষ্ট করে নিন। আগামী 29 এপ্রিল আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে, আপনার মেয়ের নিরাপত্তার স্বার্থে, আপনার ব্লক হসপিটালের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার স্বার্থে এখানে যারা উপস্থিত হয়েছে, দিনে 300 টাকা ইনকাম করেন, 400 টাকা খুব বেশি হলে ইনকাম করেন, 250 টাকা ইনকাম করেন, অর্থাৎ তারা ডে লেবার, তাদের মিনিমাম ওয়েজেস যাতে ন্যূনতম মজুরি 600 টাকা হয়, তার লড়াই বামপন্থী আইএসএফরা করছে। এই মিনিমাম ওয়েজেস বাড়ানোর স্বার্থে, শিক্ষা প্রসারের স্বার্থে, ঐক্য স্থাপনের স্বার্থে আপনাদের মূল্যবান ভোট কুলতলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম থেকে শুরু করে এই দক্ষিণ 24 পরগনায় যেখানে যেখানে খাম চিহ্ন আছে, যেখানে কাস্তাতুরি তারা চিহ্ন তথা লাল ঝান্ডা আছে, তাদের পক্ষে ব্যাপকভাবে দিন। তাদেরকে বিধানসভায় পাঠান। তাদেরকে বিধানসভায় পাঠালে এই কুলতলির মানুষেরা, এই জয়নগরের মানুষেরা এখানে কাজ পাচ্ছে না, যদিও কাজ পায় কাজের মজুরি পাচ্ছে না। তাই আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি, আনস্কিল লেবার যারা আছেন ন্যূনতম 600 টাকা করে মজুরির ব্যবস্থা সুজন বাবুরা করে দেবেন, এখানকার নেতৃত্বরা করে দেবেন, নওশাদ সিদ্দিকীরা করে দেবে। এখন পান কত মজুরি? 300 টাকা পান তো, আমরা সেটাকে বাড়িয়ে 600 টাকা করব। কিভাবে? আইনের মাধ্যমে। সে আইনসভার মধ্যে তো আমাদেরকে পৌঁছাতে হবে। আইনসভায় পৌঁছানোর সিস্টেম 29 এপ্রিল। কুলতলির জন্য কত নম্বর? 3 নম্বর বোতাম টিপবেন, কাস্তে আতুরি তারা চিহ্ন। জয়নগরের জন্য 1 নম্বর বোতাম টিপবেন, কাস্তে আতুরি তারা চিহ্ন। এরকম দিকে দিকে থেকে জিতিয়ে পাঠালেই তো আইন তৈরি করব। আজকে মমতা ব্যানার্জি, তার দল আপনার আমার পরিবারের শিক্ষিত ছেলে মেয়েগুলোকে সার্টিফাইড বেকার করে দিল, সার্টিফিকেট দিয়ে বেকার করে দিল। 1 কোটি অ্যাপ্লিকেশন হয়েছে, তাও অনেকে অ্যাপ্লিকেশন করেনি। তারপরও তাহলে বেকারত্বের শীর্ষের দিকে আমার রাজ্য এগিয়ে যাচ্ছে, আপনার আমার বাড়ির ছেলেরা এগিয়ে যাচ্ছে। মাসে 1500 টাকা দিতে চাইছে, পার ডে তাহলে কত হচ্ছে? 50 টাকা। 50 টাকায় আজকের দিনে কি হবে? পরিবার পরিকল্পনার কোনো চিন্তা ভাবনা থাকবে না, বিয়ে শাদী করতে হবে না। তাই আপনাদের বলবো, আপনারা যদি চান এই অব্যবস্থার পরিবর্তন করানো যায়, এখানে সুজন বাবু আছেন, রাহুল বাবু আছেন, প্রার্থীরা আছেন, নওশাদ সিদ্দিকী আছে, আপনাদের কথা দিয়ে যাচ্ছে। ওই মমতা ব্যানার্জির ডবল চাকরির গল্প নয়, আপনার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমরা যেটা বলবো সেটা বাস্তবে রূপ দেব। সেই রকমই কথা ভেবে চিনতে বলি। আপনারা 1500 টাকায় সন্তুষ্ট হবেন না আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেবো আমরা, সেটা নেবেন? কোনটা গ্রহণ করবেন বলুন? 1500 টাকা গ্রহণ করবেন না 15 থেকে 22,000 টাকা? তাহলে আপনাকে কুলতলিতে 3 নম্বর বোতামটা টিপতে হবে, কাস্তে আতুরি তারা চিহ্নে, আর জয়নগরে 1 নম্বর বোতামটা টিপতে হবে। রাজি আছে? শুধু তাই নয়, এটা বলছি, কুলতলি, জয়নগর, বাসন্তী থেকে শুরু করে এলাকার প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, তাই তো? কারণটা কি? এখানে 1 নম্বর কাজ নাই, দ্বিতীয় যদি অল্প কাজ আছে, মজুরি নাই। মজুরি বাড়াবার কথা বলেছি, আর আমরা চাইছি, আমরা আলোচনা করেছি যে পশ্চিম বাংলার ছেলেদেরকে পশ্চিম বাংলাতেই কাজ দেব। স্পেশাল ইকোনমিক জোন বামেদের আমলে তৈরি হয়েছিল, মমতা ব্যানার্জি একটাও তৈরি করে দেখাতে পারেনি। উল্টে ফলতায় চলে যান। যে ফলতায় স্পেশাল ইকোনমিক জোন ছিল, একটা সময় 5.5 লক্ষ কর্মচারী কাজ করত,
এখন খোঁজ নিয়ে দেখুন সেটাকে ধ্বংস করে দিয়েছে। মাত্র 25,000 মানুষ কাজ করছে। তাহলে ওই যে সাড়ে 5 লাখের মধ্যে 5,25,000 মানুষ বাঙালি, বাংলার যারা ছিলেন আশপাশের মানুষ যারা কাজ করত, কাজ হারিয়ে তারা বাইরে চলে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আমাদেরকে সুযোগ দিন, ক্ষমতার মসনদে পাঠান, 148-এর ম্যাজিক ফিগারে পৌঁছান। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পরিযায়ী শ্রমিকের আর তকমা লাগবে না। এইদিকে কাজ নেই, ভিন্ন রাজ্যে যাচ্ছেন, বাংলায় কথা বলার জন্য মার খেতে হচ্ছে, এমনকি প্রাণও যাচ্ছে। সেই বাসন্তীর সাবির হল মল্লিক হতে পারে, আপনার মাল বীরভূমের সোমনাথ দেবনাথ হতে পারে, হেমন্ত রায় হতে পারে। এই ধরনের অজস্র উদাহরণ আছে। বাংলায় কথা বলার জন্য মারধর করেছে, তাদের খুন করেছে। পশ্চিম বাংলায় কাজ না থাকার জন্য আর কাজের মূল্যায়ন না হওয়ার জন্য তারা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনার পরিবারের ছেলেটাকে, আপনার পরিবারের মেয়েটাকে আর ভিন্ন রাজ্যে যেতে লাগবে না। ক্ষমতার মসনদে এই জোটকে নিয়ে আসুন, বামে আসদেবকে নিয়ে আসুন। আপনাদের প্রত্যেকের পরিবার থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা এই সুজন বাবু নওশাদ সিদ্দিকীরা করে দেবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা পরিবার থেকে একজনের কাজের ব্যবস্থা আমরা করে দেব। তার জন্য তো আমাদেরকে যেখানে আইন তৈরি হয় সেখানে পাঠাতে হবে। এইটা বলছি, এই আন্দোলনটা এখন রাস্তায় হচ্ছে। এই আন্দোলনটা কোথায় পৌঁছাতে হবে? আইনসভার মধ্যে। আগামী 5 বছর আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবেন, আপনার ছেলেমেয়েরা স্কুলে গেলে শিক্ষা পাবে না শুধু মিড ডে মিল পাবে, সেটা নির্ভর করছে এই ভোটটার উপরে। আগামী 5 বছর আপনার বাড়ির ছেলে মেয়েগুলো কেরল থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কাজে যাবে না পশ্চিম বাংলাতেই কাজ পাবে, সেটা নির্ভর করছে 29 এপ্রিল ভোটের উপরে। আপনি এই কুলতলি জয়নগরের মানুষেরা হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয় ভাই? হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলছি, বলে কলকাতায় কোথায় যেতে হয়? চিত্তরঞ্জন, পিজি, এনআরএস, আরজিকর, মানে ওই শুধু নিয়ে ঘোরেন অ্যাম্বুলেন্সে নিয়ে ঘোরেন, যেখানে একটু বেড ফাঁকা পাবো সেখানে ঢুকিয়ে দেবো, তাই তো? এবার আপনি এই দুরবস্থা থেকে মুক্তি পেতে চাইছেন কি? যদি দুরবস্থা থেকে মুক্তি পেতে চান, আমার কাছে সেই রাস্তা আছে, শুনবেন কি? আমি আপনাদের রাস্তা বলতে পারি। দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সব থেকে সহজ রাস্তা হচ্ছে আইনসভার মধ্যে আমাদেরকে পাঠাবেন। হ্যাঁ, অপূর্ব সরকার দেখে ইভিএম মেশিনের 1 নম্বরে, অপূর্ব পরামানিক দেখে ইভিএম মেশিনের 1 নম্বর জয়নগর থেকে, আর রামশঙ্কর হালদার মহাশয়কে ইভিএম মেশিনের 3 নম্বরে বোতাম টিপুন। আমি কথা দিয়ে যাচ্ছি, সুজন বাবুদেরকে, শামসুর আলী মল্লিকদেরকে, বিশ্বজিৎ মাইতিদেরকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের মতো মানুষদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন। 148-এর ম্যাজিক ফিগার দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের কাছে, কুলতলির মানুষের কাছে কথা দিয়ে যাচ্ছি আপনাদের। কলকাতায় আপনাদের পিজি হসপিটালে যেতে লাগবে না, কলকাতার পিজি হসপিটাল তুলে নিয়ে এসে দক্ষিণ 24 পরগনায় আমরা বসাবো। হ্যাঁ, কথা দিয়ে গেলাম, কলকাতার পিজি তুলে আপনার দক্ষিণ 24 পরগনায় বসিয়ে দেবো। তার জন্য তো ভাই সুযোগ দিতে হবে। সম্ভব আছেন এখানে, এনারা আছেন, পিএইচডি করে বসে আছেন আমাদের সুজনবাবু, নিয়মিত লেখালেখি করেন। সমস্যা কি বলুন তো? আমাদের দেখলে এত রেগে যায় কেন ওরা? হ্যাঁ, একটা বক্তার বক্তব্য শুনছিলাম, আইএসএফকে নাকি খুঁজে পাওয়া যায় না, লাল ঝান্ডাকে নাকি খুঁজে পাওয়া যায় না। কথাই আছে না, আইএসএফ আর লাল ঝান্ডা যা দিয়েছে, যা বুঝিয়ে দিচ্ছে, ওদের এখন বিজেপির সাথে গোপনে গোপনে আগে ছিল, এখন প্রকাশ্য সেটিং করতে হচ্ছে। ভাঙড়ে দেখেন না, বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী বসে আলোচনা করছে হারাতে হবে কাকে, সংযুক্ত মোর্চার এক বিধায়ককে। কেন? বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনাদের বলবো, আজকে ব্লক হসপিটালের দুরবস্থা কেন? আজকে দেখুন, এই ব্লকের আশপাশে যে প্রাইভেট হসপিটালগুলো আছে, ওর মালিকগুলোর সাথে হয়তো তৃণমূলের ব্লকের নেতাদের খুব ভালো সম্পর্ক। কেন? আপনি ব্লকে যাবেন, এক্সরে মেশিন খারাপ বলবেন, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে প্লেট নাই প্রিন্ট করার, প্লেট থাকলে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নাই। এই দুরবস্থা চলছে। কেন করে রেখেছে? কারণ হচ্ছে, যদি সরকারি পরিষেবা পান, বেসরকারিতে কেউ যাবে না, মাছ মারবে বেসরকারিগুলো। তাই বেসরকারি হসপিটালে ডায়াগনস্টিক সেন্টারের মাগুলোর সাথে দেখুন শাসক দলের খুব ভালো একটা সম্পর্ক আছে, মাসোহারা তারা পায়।
তাই আপনার আমার ক্ষতি ওরা করছে। তাই আপনারা যদি এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন ইভিএম মেশিনের কাস্তে তারা চিহ্নে জয়নগরে 1 নম্বর, কুলতলিতে 3 নম্বর বোতাম টিপে জেতান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আইএসএফের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে ভালোবেসে অনেকে এসেছেন, তাদেরকে অনুরোধ করব, এখানে কাস্তে তারা চিহ্ন আর খাম চিহ্ন আলাদা নয়। আপনারা খাম চিহ্নতে ভোট দেবেন বলে এই জয়নগরটা নেওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিলেন, অনেক কথা বলেছিলেন, আমরা ভালো করে জানি। কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য, আপনার বৃহত্তর স্বার্থের জন্য, জোটের স্বার্থের জন্য আমরা এই সিটটা ছেড়েছি। তবে অনুরোধ করব, এখানে ইভিএম মেশিনের 1 নম্বর সুইচটা টেপা মানে আপনার খাম সিম্বলই প্রেস করা হচ্ছে। এখানে খাম সিম্বল আর কাস্তে তারা চিহ্ন আলাদা নয়। কেন আমাদেরকে লড়তে হবে, এ লড়াই আমাদেরকে লড়ে জিততে হবে। এ লড়াই পরাজয়ের জায়গা নয়। এ লড়াই যদি আপনি আমি হেরে যাই, কাজী নজরুল হেরে যাবে, রবি ঠাকুরের সম্প্রীতি হেরে যাবে, তাদের ঐক্য হেরে যাবে, স্বাধীনতা সংগ্রামীদের যে বাংলা পথ দেখিয়েছে সে পথ বন্ধ হবে। তাই আপনাদের বলবো, এ লড়াই লড়তে হবে, এ লড়াই আমাদেরকে জিততে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা জানেন 2021 সালে সর্বপ্রথম এই ভোট আমরা 32টা সিটে লড়াই করেছিলাম। এবার নির্বাচনে আমরা 30টা সিটে লড়াই করছি। কেন? 5 বছর ধরে সংগঠন তৈরি করেছি, মার খেয়েছি, জেলে গিয়েছি, অন্যায় আমাদের সাথে হয়েছে, আমার নামে 17টা মামলা হয়েছে। ওয়াকাফ আন্দোলন করতে যখন গিয়েছিলাম তখন আমাকে ধরে গ্রেফতার করেছিল। তারপরেও আমরা 30টা সিট কেন নিয়েছি? দেখুন, আমাদের কাছে সিট সংখ্যাটা বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে বিজেপিকে আটকাতে হবে আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। তাই আপনাদের বলবো, আপনারা দেখেছেন কদিন আগে বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী ভাঙড় বিধানসভাতে এক জায়গায় বসে নওশাদ সিদ্দিকীকে হারাতে চাইছে। নওশাদ সিদ্দিকীকে ওরা হারাতে চাইছে না, আপনার আমার পরিবারের ভবিষ্যৎ করে ধ্বংস করতে চাইছে। চাকরি চুরির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী কথা বলতে, বিদ্যুৎ মণ্ডলকে খুন করেছে, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে। তামান্নাকে খুন করেছে, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে। তিলোত্তমাকে খুন করেছে, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে। তাই নওশাদ সিদ্দিকীর কণ্ঠকে আটকাতে হবে। আপনাদের বলবো, আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছে বর্ষিয়ার নেতা, প্রাক্তন মন্ত্রী, শ্রদ্ধেয় সম্মানীয় কান্তি গাঙ্গুলি মহাশয়। তাকে আপনারা স্বাগত জানাবেন করতালি দিয়ে। ধন্যবাদ আপনাদের। তাই একটু ভাবতে হবে যে আজকে লড়াইটা কাদের বিরুদ্ধে? লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আর যারা মনে করছেন, যারা এখানে উপস্থিত হননি, মাইকের আওয়াজ যাচ্ছে, অনেকে ভাবছেন তৃণমূলের দুর্নীতি অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলকে জব্দ করার জন্য, তৃণমূলের অত্যাচার চুরিকে বন্ধ করার জন্য বড় ফুলে ভোটটা দেবেন, তাদের ভোটটাও বিফলে যাবে, কোনো কাজে আসবে না। কারণ আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে যেমন আটকানো যায় না, বিজেপিকে দিয়ে তৃণমূলের দুর্নীতিকে বন্ধ করা যাবে না। চাকরি চুরি, রেশন চুরি, রেশনের দুর্নীতি, গরু পাচার, বালি পাচার, অজস্র মামলা চলছে, যার সেন্ট্রাল এজেন্সি তদন্ত ভার নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, বিচার তো দূরের কথা, যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে একে একে তার সব তারা দুর্নীতিগ্রস্ত তারা জামিন পেয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলের আশ্রয় নিচ্ছেন, তাদেরকে বলছি, যদি তৃণমূলকে জব্দ করতে পারে, তৃণমূলের অন্যায়কে বন্ধ করতে পারে, তৃণমূলের যারা দুর্নীতি করেছে ধরে জেলের মধ্যে রাখার ক্ষমতা বামপন্থী আইএসএফ প্রায় রাখে। তাই আপনাদের মূল্যবান ভোট বিজেপিকে দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের মূল্যবান ভোট আসুন আইএসএফ এবং বামেদের যে জোট হয়েছে, কুলতলি জয়নগর থেকে শুরু করে সারা রাজ্যে, আমাদের হাতকে শক্ত করুন। কথা দিচ্ছি, আপনারা আমাদের হাতকে শক্ত করলে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে আমরা জব্দ করব, জেলের মধ্যে রাখবো, জেলের ভাত এদেরকে খাওয়াবো। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। 2টো সিটি মনে হয় রিজার্ভ, 2টো সিটি রিজার্ভ। এসসি সমাজের মানুষ স্বাভাবিকভাবে এখানে বেশি আছে, এসসি সমাজের মানুষ স্বাভাবিকভাবে এখানে বেশি আছে। আমি শুধু আপনাদের একটা প্রমাণ দেব, আপনাদের কাছে একটা উদাহরণ তুলে ধরবো। ভাই, আমি একটা কথা বলি, দাঁড়ান। আমাকে বলতে দেন না বাবা, দাঁড়াও। আচ্ছা, একটা কথা বলবো, আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার দলের চুনোপুরির কেন নাম নেবো আমি?
সুজনবাবু আমরা পাড়ার গুন্ডামস্তানে রকে বসার মুন্ডামস্তানে নাম নেবো আমরা কেন? ও ভাঙড়ের আমাদের ওহিদুল কারিমুল রাইনুর আসাদুল যারা আছেন রাহুল ওরা বুঝে নিচ্ছে, সাইজ করে ফেলছে। তাই ভাঙড়ের মানুষরা বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আপনাদের যে কথা বলছিলাম একটু বোঝার চেষ্টা করবেন।